হ্যাঁ, তো প্রফেসর মৈত্র এখন বলবেন। আপনারা জানেন যে উনি আমাদের তো খুবই পরিচিত মুখ একজন, এবং বিভিন্ন বিষয়ে উনি যেটা বলেছেন যে ওনার সম্বন্ধে বলতে গিয়ে যে উনি স্বাধীন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বাড়তি পরিচয়। ওনার একাডেমিক যা কিছু আছে এখানে যেগুলি লেখা আছে, উনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনে পাশ করে কম্পিউটার বিশেষজ্ঞ এবং আইএসআইয়ের মতো একটা প্রতিষ্ঠানে তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন, এবং তারপরে তার যে কাজের জায়গাটা হচ্ছে ক্লাসিক্যাল কোয়ান্টাম এবং পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোলজি। এখন এই বিষয়টা সম্বন্ধে আমাদের ধারণা একেবারেই শূন্য বলতে পারেন। তো কিন্তু যেটা উনি বলেছেন যে বাড়তি যেটা ওনার উৎসাহের জায়গাটা, সেটা তো নিশ্চয়ই আমাদের কাছেও খুবই চিত্তাকর্ষক বস্তু। যাই হোক, আমাদের প্রফেসর মৈত্র এখন আমাদের এই স্মারক বক্তৃতায় আমাদের গণতন্ত্র এবং ন্যায় বিচার এই যে বিষয়টা নিয়ে উনি ওনার সুচিন্তিত যে মতামত সেটা রাখবেন। স্যার, আচ্ছা, না একটু বলে দিই, এখন প্রথাগতভাবে আমরা তো এরকম আমরা সম্মাননীয় অতিথিদের একটু ফুল টুল দেওয়ার প্রথা আছে, কিন্তু স্যার নিজে বলেছেন যে উনি এই প্রথাটায় ঠিক খুব একটা স্বস্তি বোধ করেন না। আমরা তার এই যেটা কথা সেটাকে আমরা শ্রদ্ধা জানিয়েই বলছি, আপনি সরাসরি কথা শুরু করি আমরা। শুভময় বাবু শুভ, ফুলও শুভ, তাই আমরা একটা মানে বুকে দিয়ে ওনাকে আরও শুভ করছি। হ্যাঁ, আর সব শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে আজকে সব কিছুই শুভ হয়েছে। আচ্ছা, নমস্কার। মানে প্রথম বক্তব্য হচ্ছে যে পা কাঁপার একটা ব্যাপার থাকে, তো মানে আপনাদের সামনে বলতে আসা, আর সাধারণত 2 থেকে 3 মিনিট বলতে পারা যায়, তা 30 মিনিট একটাই সুবিধে, একটু সময়টা পেরিয়ে গেছে, ফলে মোটামুটি যখনই শেষ করতে হবে তার 5 মিনিট আগে বললেই আমি শেষ করে দেবো, কারণ অনেক দূর থেকে অনেকে এসেছেন এবং বিষয়টা অত্যন্ত গম্ভীর আর কি। কনস্টিটিউশনাল ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, মানে ভারতে সাংবিধানিক গণতন্ত্র নাকি সংসদীয় বলবেন, সে আলোচনায় আসছি, এবং ন্যায় বিচারের ভাবনা। তবে যে কথাটা বলতে হয় যে আসার একটা বড় কারণ সুবর্ণবাবু, উৎপলবাবু, মানসবাবু এরা যে ন্যায় বিচারের একটা ধারণা তৈরি করেছেন, এবং আপনারা সকলেই আর কি, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। মানে এখানে আসাটা এড়িয়ে যাওয়াই যেত, এবং বেঁচে থাকতে তো খুব অসুবিধা হয় না, আপোষ করে তো বেঁচে থাকা যায়, কিন্তু অন্তত মরতে চাই এই ধরনের ডাক্তারবাবুদের হাতে। সেই জন্যেই এখানটায় আসা, যে যখন মরবো তার আগে অন্তত আমরা তো মূলত যে জায়গাটায় থাকার চেষ্টা করি সেটা হচ্ছে শাসক বিরোধিতার জায়গায় আর কি। যে প্রদ্যোৎবাবু গল্প করছিলেন আর কি, আন্ডারওয়্যারের গল্প, তো সেই বারবার মনে হচ্ছিল তখন, ডোন্ট লেট দ্য অটোক্রেসি আন্ডারওয়্যার ইউ। তো সেই জায়গা থেকে বেরিয়ে এসে আপনারা ক্ষমতায় আসুন কোনো একদিন, যখন আপনাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ থাকে, কারণ বামপন্থী হওয়ার মতন যোগ্যতা বা ক্ষমতা আমার একেবারেই নেই। আমি সাধারণভাবে ভাবি মনীষাদি ভীষণ বাঁচিয়ে দিয়েছেন ঈশ্বরের কথা বলে, মা কালীর কথা বলে। ঈশ্বর বিশ্বাস আমি অন্তত অগ্রাহ্য করতে পারি না। আমি রামনবমীর হিন্দু নই, কিন্তু আমি হিন্দু, এবং আমার প্রচুর মুসলিম বন্ধু আছেন যারা মুসলিম। আমাদের কোনো অসুবিধে হয়নি এত বছর ভারতবর্ষে থাকতে, এখনও মোটামুটি আছি মেতে রেখে। এখন বিষয় হলো মনীষাদি আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আর কি, সারনেম নিয়ে আর কি, মানে উপাধি নিয়ে, এই সংবিধান হিন্দু ধর্ম। তা আমার স্ত্রী বন্দ্যোপাধ্যায় আর কি খুব বকাবকি করেন আমাকে, জীবনটা তো নষ্টতার করেই দিয়েছি, তার উপর তার উপাধিটাও বদলে গেছে। তা গত 8-10 বছর দেখছি উপাধি নিয়ে আর কিছু বেশি বলছেন না। তো যাই হোক, সে আলোচনা আপাতত থাক। মূল বিষয় হচ্ছে যে আমাদের তো 3টে জিনিস নিয়ে মূল ভাবা উচিত একটা সংবিধান বা গণতন্ত্র নিয়ে আলোচনার আগে। সেটা হচ্ছে যে সাধারণ থাকা। তাই সাধারণ থাকার জায়গাটা তো কুণালকে আমরা বুঝিয়ে দিয়েছেন আর কি, যে সাধারণ থাকাটাও একটা ভান হয়ে গেছে আর কি। মানে যে কারণে দেখবেন যে সুধামূর্তির বই উনি বলেছেন ওখানে, যে খুব সাধারণ থাকার চেষ্টা করা নিয়ে প্রচুর বই, আর প্রত্যেকটা এয়ারপোর্টে গেলেই দেখবেন যে একদিকে সেই বইগুলো রাখা আছে আর কি। ফলে এই সাধারণ থাকা, ভান করা, এই বিষয়গুলি এমন মিলেমিশে গেছে যে আমাদের নিরপেক্ষ থাকাটাও খুব গোলমেলে হয়ে গেছে। অর্থাৎ নিরপেক্ষ থাকার যে ব্যালেন্সটা, জগৎটাই তো একটা ট্রেড অফের জগৎ, যে ঠিক কীভাবে চারদিকটা সামলাবো, কোনটুকুতে কে রাগ করছে, কোনটুকুতে কে বকা দেবে, বাড়ির জলের লাইন কেটে দিল কি না, সেগুলো বুঝে তো আন্দোলন করতে হয়। মানে সবাই তো আর সুবর্ণবাবু, উৎপলবাবু, মানসবাবুদের মতো নেতৃত্ব দেবেন না, ফলে তাদের ভয় ডর কম। আমরা তো সাধারণ মানুষ, সেই জায়গা থেকে বেরোতে পারি না আর কি। ফলে এই যে গণতন্ত্র সাধারণ মানুষের ভোটে ঠিক হয়, এবং তারপর সেই গণতন্ত্রই একটা অটোক্রেটিক চেহারা নেয়, তার মধ্যে দিয়েই
আমাদের মানে গোটা বিষয়টা চলতে থাকে আর কি। এবং সেই জন্যেই কুণাল কামরা দুদিন আগে শোটা করে ফেলেছেন আর কি। তা আম্বানির ছেলে আবার রাস্তায় ডবল দামে মুরগিও কিনেছে এখন, যাই হোক। তো এই হচ্ছে মোটের ওপর গোটা যে বিষয়টা, ভারতবর্ষ যে জায়গায় দাঁড়িয়ে আছে এখন। সংবিধান মানে কি? কিছু নিয়ম কানুন লেখা তো নিশ্চয়ই বড় বড় মানুষরা খুব খেটেছেন, এবং তার আগে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির গল্প আপনারা সকলেই জানেন, স্বাধীনতার আগের থেকে তারপর অনেক মানুষ মিলে কাজ করেছেন। কিন্তু কাজ যাই করুন, মোটের ওপর একটা ব্রিটিশ যে সংবিধান সেখান থেকে নিয়েছেন, আয়ারল্যান্ডের যে সংবিধান সেখান থেকে নিয়েছেন, এবং সেই জায়গাগুলো নিয়ে একসঙ্গে করে যে মানুষের যে অধিকার তার কথা বলা আর কি, এবং মানুষের অধিকার যাতে বজায় থাকে। এবং কিছু কিছু জায়গায় গোলমালও হয়েছে, যেমন ব্যক্তিগত অধিকারের প্রশ্ন। পশ্চিমী গণতন্ত্রে বা মার্কিন দেশে যে ধরনের ব্যক্তিগত গণতন্ত্রের কথা এসেছে, কারণ এটা লক্ষ্য করলে দেখবেন যে মার্কিনী গণতন্ত্র তারও আগের প্রায় 200 বছর ধরে অনেকটা পরিণত হয়েছে, আমাদেরটা তো সেভাবে পরিণত হয়নি। সাহেবরা যখন আমাদের শাসন করছিল সেই সময় থেকে তারা আমাদের মোটের ওপর ক্ষমতা দেবে কখন ভাবলো? এই যে আমার ইন্টারপ্রিটেশনগুলো কিন্তু ভীষণ ভুল হতে পারে, আমি একেবারে মানে ইতিহাসের ছাত্র নই, আমার নিজের মতো করে বুঝি। সেটা হচ্ছে 14 থেকে 18 যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো তার ঠিক আগে 1913 নাগাদ সাহেবরা বলল যে কিছু ভারতীয়কে আমরা এই ভোট টোটের মাধ্যমে, সবাই ভোট দিতে পারতো না, একটা অল্প অংশ যাদের পয়সা কড়ি আছে, এবং পয়সা কড়ি থাকলেই তো জ্ঞানগম্যি বেশি থাকে আর কি, ফলে তাদের শুধু ভোট দিতে দেওয়া হতো এবং তারা ভোট দেবেন এবং নির্বাচন করবেন। আমাদের দেশে অনেক বড় বড় নেতাও কিন্তু সেইভাবে নির্বাচিত হয়েছেন সেই সময়। এখন নাম করে কোনো রকম গোলমালে না যাওয়াই ভালো। এবং 1919 সালেও এই নিয়ে আবার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এদিকে জালিয়ানওয়ালাবাগে লোক মরছে, তখনও কিন্তু আমাদের দেশের অনেক নেতা টেতা এই ধরনের অ্যাসেম্বলিতে ছিলেন। ফলে ব্রিটিশদের যখন সুবিধে টুবিধে হয়েছে তারা তাদের মতন করে আমাদের কিন্তু কিছু লোককে ভোট দিতে দেয়া, কিছু কিছু জায়গায় নেতা তৈরি করা, এরকম আমাদের মধ্যে থেকে করেছেন, এবং এই নিয়ে তো দ্বন্দ্ব থাকবেই। ফলে সংবিধানটা তো মোটের ওপর তৈরি হলো। এবার সংবিধান তৈরি কি, আপনারা ডাক্তারবাবুরা অনেকে আছেন, আপনারা সকলেই উচ্চ মাধ্যমিকের অঙ্ক খুব ভালোভাবেই করেছেন। সুতরাং আমি একটু বলবো যে কথাগুলো লেখা আছে, লেখার নিরিখেই তো ব্যাখ্যা হবে। এবার আমি ইউক্লিডের 5টা পস্টুলেট একটু অল্প সময় ধরে বলবো, এবং তার উপর তো আমাদের সব যে বিজ্ঞান টিজ্ঞান সেগুলো হয়। প্রথমটা ছিল একটা স্ট্রেট লাইন মে বি ড্রন ফ্রম 1 পয়েন্ট টু এনি আদার পয়েন্ট, আর 2টো পয়েন্ট থাকলে একটা লাইন টানতে পারবেন। দ্বিতীয় কী ছিল, একটা টার্মিনেটেড লাইন, যেটা একটা অংশ সরল রেখা, সেটাকে লম্বা করে অনেক দূর টেনে নেওয়া যায় ইনডেফিনিটলি। 3 নম্বর ছিল এ সার্কেল ক্যান বি ড্রন উইথ এনি সেন্টার অ্যান্ড এনি রেডিয়াস, সব সময় আপনি আঁকতে পারবেন। 4 নম্বর ছিল অল রাইট অ্যাঙ্গেলস আর ইকুয়াল টু ওয়ান অ্যানাদার। এবং 5 নম্বর ছিল যদি দুটো স্ট্রেট লাইন তাদের মধ্যে একটা কাটেন এবং তাদের মধ্যে কোণ দুটো যোগ করে 2 সমকোণের কম হয়, তাহলে তারা কোথাও গিয়ে একটা ঠেকবে। এগুলো ছিল ইউক্লিডের পস্টুলেট, এবং তার থেকে কিন্তু আমরা প্রমাণ করেছি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ, বা প্যারালাল হলে একান্তর কোণ বা অনুরূপ কোণ সমান টমান হবে। অর্থাৎ ওই তথ্যগুলোর ওপর নির্ভর করে কিন্তু আমাদের অঙ্কের প্রমাণগুলো হয়। এবারে অঙ্কের প্রমাণ যেভাবে হয় সেখানে যে ছোট ছোট বিষয়গুলো থাকে তার নিরিখে একটা প্রমাণ হতে থাকে, কিন্তু তারপর একটা জায়গায় গিয়ে যখন সমাজে আপনি আসেন তখন সেখানে তো আর অঙ্ক নেই, তখন সেখানে যেটা আছে প্রচুর 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 কন্ডিশন, তার বিভিন্ন ইন্টারপ্রিটেশন, এবং এই জায়গাটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছয় যখন যে কম্বিনেটোরিয়াল স্পেসটা, অর্থাৎ যত রকমের ঘটনা ঘটতে পারত সেই ঘটনার স্পেসটা এক্সপ্লোড করে যায়। এবং যখন এই এক্সপ্লোড করে যায় তখন তার প্রত্যেকটা রাস্তা দিয়ে হেঁটে গিয়ে কোন রাস্তায় গেলে সত্যিকারের সঠিক ন্যায় বিচার হতো বা আমি অপটিমাল সলিউশনটা পেতাম, সেই জায়গাটা কখনোই বিচার করা যায় না। ফলে সেইখানে কি করতে হয়, আমাদের সেই সময় যারা নীতি নির্ধারণ করছেন, যারা বিচার করছেন, তাদের ওপর নির্ভর করতে হয় যে কোনো একটা ঘটনার নিরিখে তারা কি বলছেন, এবং তখন অঙ্কটা কষা যায় না। সেই জন্যেই এই যে আজকে একটা কথা এলো না যে প্রি অভয়া পোস্ট অভয়া, অর্থাৎ ইতিহাস সেটা কিন্তু একটা বদলানোর জায়গা আছে। সিঙ্গুর নন্দীগ্রামের ইতিহাস খুব তাড়াতাড়ি ইতিহাস বইয়ে ঢুকে পড়েছিল, ফলে সেইটুকু বাদ থাক। আমাদের এই ইতিহাস আজ থেকে 50 বা 100 বছর পরেই ইতিহাস বইয়ে ঢুকুক, কিন্তু এই সময়ে এখানটা আসার কারণ হচ্ছে এই ঘটনা ঘটার পর সত্যিই তো আমার কাছে কোনো খবর নেই, ইনফরমেশন নেই, আমি নিজে জাজ করতে পারছি না, তখন আমি জানি না আমি ঠিক সলিউশনের পথে যাচ্ছি কি না। কিন্তু কেন জানি না মনে হয়েছে যে অঙ্ক না করে, মনে হওয়াটা পুরো ভুল হতে পারে, কিন্তু মনে হয়েছে যে সুবর্ণবাবু, উৎপলবাবু, মানসবাবুরা যে পথটা দেখাচ্ছেন বোধহয় সেই পথটাই অপটিম্যালের সবচেয়ে কাছাকাছি। তারা যে কথাগুলো বলার চেষ্টা করছেন, যে যুক্তিগুলো দিচ্ছেন, সেই যুক্তিগুলোকে বিজ্ঞানসম্মতভাবে মনে হচ্ছে যে তার সব থেকে কাছাকাছি।
এবার একটা মুশকিল তো আমাদের আছে, ধরুন এত তথ্য চারদিকে, এটাই কি হবে? আগে আমরা গুছিয়ে পড়তাম, যেমন উচ্চ মাধ্যমিকের অঙ্ক যদি আমায় বলেন আমি মোটামুটি এখনও করে দিতে পারবো, কিন্তু কেউ আমাকে বলতেই পারেন যে আমি যখন অষ্টআশিতে উচ্চ মাধ্যমিক দিচ্ছি তখন যে পরীক্ষা দিয়ে নম্বর পেয়েছি আমার অমুক আত্মীয়র অমুক বন্ধু সিপিএমের কোনো লোক ছিল বলে নম্বরটা দিয়ে দিয়েছে, কি দেয়নি, কী করে প্রমাণ করবেন? আমি কি প্রমাণ করতে পারবো যে আমি আগে কোশ্চেনটা পাইনি? কী করে প্রমাণ করবেন? এই যে অনিশ্চয়তা এবং অসম্পূর্ণতার বিষয়টা, এবং এই নিয়ে যে পড়াশোনাটা শুরু হয়, ওই যে 1914 থেকে 18-এর কথা বললাম, ঠিক ওই সময় আমাদের মানে 1760 থেকে 1840 যে বিপ্লবটা হয়েছিল সেটা হচ্ছে শিল্প বিপ্লব। এই রাজনৈতিক বিপ্লবের বাইরেও কয়েকটা বিপ্লব আছে, এবং সেই বিপ্লব পৃথিবীতে আসলে রাজনৈতিক বিপ্লবটাকে এনেছিল। তারপরেই মার্কসরা পুঁজি নিয়ে আলোচনা শুরু করেছিলেন, এবং এখানে বলতেই হয়, কথাটা আমি সব জায়গায় আজকাল বলছি এবং আজকাল আবার একটু বেশি বেশি বকছি, অনেক জায়গায় শুনে থাকতে পারেন। সেটা হচ্ছে মার্কসের কিন্তু এই ম্যাথামেটিক্যাল ম্যানুস্ক্রিপ্ট নিয়ে মার্কস আর এঙ্গেলসের মধ্যে চিঠি লেখালেখি হতো। মানে তখন যারা ফিলোসফি করতেন তারা কিন্তু খুব সলিডলি অঙ্ক জানতেন, ফলে তাদের যে বিচার বুদ্ধি সেগুলো তারা যা বলেছেন সব আজকের দিনে যে চলবে এমন নাই হতে পারে। এখন তো রবীন্দ্রনাথের কবিতা চলে না, এখন অন্য ধরনের কবিতা চলে, যেটা আপনারা বেশি পছন্দ করেন, আমি বেশি পছন্দ করি, বেশি মুখস্থ। সেরকমই মার্কসের কথা এখন হয়তো চলছে না, কিন্তু তাঁরা যখন আলোচনাগুলো তৈরি করেছেন তখন তারা করেছেন, কিন্তু তারা টেলর সিরিজ জানতেন, ম্যাকলরেন সিরিজ জানতেন। সেই সময় ওগুলো মোটামুটি আসছে, নিউটন ক্যালকুলাস করতে শুরু করেছেন, তারাও সেই অঙ্কগুলো শিখছেন, এবং তার নিরিখে তিনি কিন্তু ওই শক্ত শক্ত বইগুলো লিখছেন। তার লেখার মধ্যে একটা যৌক্তিক জায়গা আছে। আজকের দিনে যেটা বড় সমস্যা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে রাজনীতিতে কিন্তু চিন্তাবিদের অভাব, এবং যে চিন্তাবিদের ভালো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে, যিনি অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ভালোভাবে জানেন, সেই মানুষগুলোকেও রাজনীতিতে ভীষণ দরকার। এবং সেই কারণেই হয়তো ঠিক সুবর্ণবাবু, উৎপলবাবু, মানসবাবুর পেছনে পেছনে চলে এসেছি এখানটায়। ফলে আমাদের কিন্তু যে নেতৃত্বটা কে দেবে, যে উচ্চ মাধ্যমিকে মাধ্যমিকে অঙ্কে অনেক নম্বর পেয়েছে, জয়েন্ট টয়েন্ট পেয়ে পড়াশোনা করেছে, সে নেতৃত্ব দেবে, নাকি যে খুব একটা নম্বর পায়নি সে নেতৃত্ব দেবে? এরকম অনেক উদাহরণ আছে যারা খুব কম পড়াশোনা করেও দুর্দান্ত নেতা হয়েছেন, কিন্তু চে গুয়েভারা ডাক্তারি পড়েই নেতা হয়েছেন। ফলে দুদিকের উদাহরণই আছে। আপাতত যা সিচুয়েশান মনে হচ্ছে যারা পড়াশোনা করে সামনের সারিতে পথ দেখাচ্ছেন তাদের ফলো করলে বোধহয় একটুখানি ভালো হয়। ফলে সেই জায়গাটাও কিন্তু সংবিধানের যখন ইন্টারপ্রিটেশন হচ্ছে সেই জায়গাতে সেই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, যে সংবিধান এবং তার যে ন্যায় বিচারের ভাবনা, সেইখানে সাংবিধানিক এবং তার থেকে যে সংসদীয়, অর্থাৎ যে মানুষ বেশি ভোট দেবে, মানুষ যাকে বেশি ভোট দিয়েছে তাকে তো মানতেই হবে, এবং সে যখন আইনসভায় বসবে তিনি তো ইন্টারপ্রেট করবেন, তার তো সব কিছু নির্ধারিত হবে মূলত তার মাধ্যমে। এবং এই নিয়ে তো কোনো সন্দেহ নেই যে আইন যাই লেখা থাক না কেন, এক, ক্ষমতাশালী আইন পরিবর্তন করতে পারে, এবং দুই, ক্ষমতাশালী আইনকে যার ক্ষমতা কম তার থেকে অনেক সহজভাবে অনেক সুযোগ নিয়ে অনেক তাড়াতাড়ি তার মতো করে ইন্টারপ্রেট করতে পারে। ফলে এই জায়গাটা কিন্তু যখনই আমরা সাংবিধানিক বা সংসদীয় গণতন্ত্রের কথায় আসবো তখন বুঝতে হবে জিতে যাওয়ার পর কিন্তু ওই লোকটা বা অল্প কয়েকটা লোক মিলে বিষয়টা ইন্টারপ্রেট করছে। ফলে সেখানে কিন্তু অটোক্রেসি খুবই ন্যাচারাল। এবার সেইখানে আপনি সর্বহারার একনায়কতন্ত্র নেবেন না সংসদীয় গণতন্ত্র নেবেন, এই কনফিউশন, এই ভাবনা, এই দ্বান্দ্বিক আলোচনা চলতেই থাকবে, এটা চট করে থেমে যাওয়ার মতো। এবং এইখানেই বলছি যে রাজনীতি যারা করছেন বা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের যে দুটো জিনিস মানতে হবে, একটা হচ্ছে আনসার্টেনটি আর একটা হচ্ছে ইনকমপ্লিটনেস। আমি আবার দুটো উদাহরণ বিজ্ঞান থেকেই দেবো। আনসার্টেনটির উদাহরণ কি? প্রমাণ করা যাচ্ছে আনসার্টেনটি। আপনার পরমাণুর মধ্যে ইলেকট্রনের বাইরের কক্ষে যখন একটা ইলেকট্রন ঘুরছে, আপনি যদি তার ভরবেগটা সঠিকভাবে জানতে চান, মোমেন্টামটা, তাহলে তার অবস্থান অর্থাৎ তার পজিশানটা আপনি কখনো জানতে পারবেন না নিশ্চিতভাবে। উল্টোটা, আপনি যদি তার পজিশানটা নিশ্চিতভাবে জানার চেষ্টা করেন তাহলে কিন্তু আর ভরবেগটা জানতে পারবেন না। অর্থাৎ এই যে বিষয়টি কিন্তু খুব পরিষ্কার যে বিজ্ঞান স্বীকার করলো যে এটা জানলে ওটা আমি জানতে পারবো না। এটা হচ্ছে আনসার্টেনটির উদাহরণ। আমাদের জীবনে সব জায়গায় আছে। ডাক্তারবাবুরা সবচেয়ে ভালো জানেন যে একজন রুগীকে যখন দেখেন একটা গল ব্লাডারে স্টোন হয়েছে এবং সেইখানে একটা প্রাইভেট নার্সিংহোমে গেলে ব্যথা না হলেও সেটা কেটে দেবে, আর যদি ভালো ডাক্তারবাবুর কাছে যাই, যদি বলেন যে খুব ব্যথা না হলে চালিয়ে যান না, আর কি আলটিমেটলি তো আপনাকে মরতেই হবে কোনো একটা সময়। ফলে সেই ধরনের অনিশ্চয়তার জায়গা প্রত্যেকটি বিজ্ঞানে আছে। এবং শ্যাননের যে 50 সালের কাজ, সেখান থেকে আনসার্টেনটিকে বিভিন্নভাবে এন্ট্রপির মাধ্যমে তার
কোয়ান্টিফিকেশান, লগ দিয়ে কতটা ইনফরমেশান তার মধ্যে আছে খুঁজে বার করা, তার থেকে কম্পিউটেশনালের যে যাত্রা, এই বিষয়গুলো হয়েছে। এবার ইনকমপ্লিটনেস, কেন অঙ্কের লোকরা ইনকমপ্লিটনেস জানেন? একদম সহজ অঙ্ক আপনি ভাবুন, সেটা হচ্ছে গোল্ডবাক অয়লারকে চিঠি লিখছে 7ই জুন 1742, তার মানে প্রায় 300 বছরের কাছাকাছি আগে। চিঠিতে তিনি লিখছেন যে দেখো, যে কোনো একটা জোড় সংখ্যাকে, ইভেন নাম্বারকে সবসময় দুটো মৌলিক সংখ্যার প্রাইম নাম্বারের যোগফল হিসেবে লেখা যায়। এবার আমরা দেখছি যে হ্যাঁ, সত্যি লেখা যায়, এখনও অবধি কোনো ভুল পাওয়া যায়নি। বড় বড় সংখ্যার প্রমাণ করা গেছে, উদাহরণ দেওয়া গেছে যে লেখা যাচ্ছে, কিন্তু এখনও প্রমাণ হয়নি। ম্যাথামেটিশিয়ানরা ভালোভাবে জানেন এটা আমাদের ইনকমপ্লিটনেস, আমরা প্রমাণটা এখনও করতে পারিনি। মুশকিল হচ্ছে রাজনৈতিক শক্তি যাদের হাতে, সংবিধান যাদের হাতে, সংবিধানের ইন্টারপ্রিটেশন যাদের হাতে, তাদের যদি এই জ্ঞানটুকু না থাকে যে তার মধ্যে কিছু জিনিস আছে যেটা অসম্পূর্ণ, এখানে একটা আনসার্টেনটির জায়গা আছে, এবং সেটাকে মেনে নিয়ে আমাকে সামাজিক ন্যায় বিচারের অপটিমাইজেশনটা করতে হবে, সেইখানে কিন্তু এই প্রশ্ন বারবার উঠবে। অর্থাৎ অত্যন্ত ভালো সামাজিক ন্যায় বিচার নিয়ে যখন একজন জজ সাহেব বক্তব্য রাখছেন, পশ্চিমবঙ্গে সত্যিকারের একটা জায়গা তৈরি করছেন, সেই জজ সাহেব যখন পরবর্তীকালে কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, তখন যে ধরনের প্রশ্নগুলো উঠছে পিছিয়ে গিয়ে কোন দিক থেকে এই জায়গাটাকে দেখব, এটা একটা ভীষণ গোলমেলে ব্যাপার। দ্বিতীয় যে প্রশ্নের জায়গাটা আসছে সেটা হচ্ছে যে কথাটা পরঞ্জয় স্যার বললেন একটু আগে, সেটা হচ্ছে এই যে মানে প্রাইভেসি এবং সিকিউরিটির জায়গা। একদিকে আপনার প্রাইভেসি দরকার, আপনি কমিউনিকেট করছেন, আপনি চান না অন্যকে জানতে দিতে। ডাক্তারবাবুরা অবশ্যই জানেন সব হাসপাতালে এখন রুগীদের যে ডেটা থাকে সেগুলো সিকিউর করে রাখা থাকে যাতে যে কেউ না দেখতে পারে। আবার উল্টো দিকে যখন প্রাইভেসি থাকবে কিছু কিছু বিষয়ে, তখন একজন সন্ত্রাসবাদী, অবশ্যই আমি ভারতবর্ষের যে রাজনীতি বিশ্বাস করি সেটা একেবারে সংসদীয় রাজনীতি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সন্ত্রাসবাদী কোনো কার্যকলাপ, মানুষকে মেরে ফেলার যে রাজনীতি, সেই রাজনীতিকে আমি অন্তত সেই রাজনীতির মধ্যে নেই। সমর্থন অসমর্থন তো গভীর ব্যাপার, বলতে পারবো না, কিন্তু সেই সংসদীয় রাজনীতির জায়গায় কেউ যদি গোপনে এগুলো ব্যবহার করে লোকজনকে মেরে ফেলেন, প্রমাণ করা যাবে না। এবার এই যে প্রমাণের জায়গাটা, একটা ছোটোখাটো বিষয়, একটা জোড় সংখ্যাকে দুটো মৌলিক সংখ্যার যোগফল হিসেবে প্রমাণ করার জায়গাটাতেই যখন 300 বছর ধরে ম্যাথামেটিশিয়ানরা মাথা কুটে মরছেন, তখন বুঝতেই পারছেন রাষ্ট্র ব্যবস্থা যাদের হাতে, তারা একটা মানুষকে মেরে ফেলে বা কিছু কাগজ পুড়িয়ে ফেলবে যখন, তখন কিন্তু আমাদের সংবিধানের যে ন্যায় বিচারের জায়গাটা, সেখানে যদি কোনো জজ সাহেব সত্যিকারের বিচার করতেও চান, সেই প্রমাণগুলো লোপাট হয়েছে এইটুকু প্রমাণ করাটাই বোধহয় যথেষ্ট। তার বাইরে কিন্তু প্রমাণ লোপাটের বাইরে কি প্রমাণ লোপাট হয়েছে এই বোঝা খুব শক্ত। অন্তত তাই আমাদের দাবি হচ্ছে সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে যে প্রমাণটা কি লোপাট হয়েছে। অদ্ভুতভাবে যারা আপনারা আন্দোলনের সাথী, তারা অনেক ভালোভাবে জানবেন সত্যিকারের কি হয়েছে। প্রমাণ লোপাট হয়েছে কি হয়নি, পরীক্ষার খাতাগুলো পুড়িয়ে ফেলা হয়েছে কি হয়নি, সেগুলো কালকেও শুনছিলাম একজন বলছিলেন যে সেগুলো নাকি ক্লাউডে ছিল, এখানে ছিল। এখন কম্পিউটার সায়েন্স সম্পর্কে যদি সকলে গভীরভাবে জেনে যান, তাহলে তো সে খুব মুশকিল, যেখান থেকে বার করা যাবে না। যেমন আমরা যখন তখন ওষুধ খেয়ে ফেলি, ডাক্তারবাবুরা আমাদের দেখে হাসেন, ঠিক সেই রকমই কম্পিউটারের ব্যাপারে সবাই অভিজ্ঞ হয়ে গেছেন। ফলে আমাদের এসএসসি থেকে শুরু করে সবাই IBM-এর কোন ক্লাউডে কোথায় কী ছিল সব জেনে যাচ্ছেন, ফলে কোনো ডেটা পাওয়া যাচ্ছে না। খুব স্বাভাবিক আর কি। এই যে জায়গাটা আমাদের যে প্রমাণের জায়গাটা, তার মানে কি, আমাদের সংবিধান যদি সবই করে দিতে পারত, তাহলে এত কোর্ট কিছুরই দরকার ছিল না, অঙ্ক মিলিয়ে মিলিয়ে করে নিতাম। কিন্তু কেন পারি না? তার কারণ হচ্ছে অপশান। একটা জিনিসের যদি দুটো অপশান থাকে, একটা কয়েন টস করলেন একবার, দুটো অপশান, দুবার কয়েন টস করলেন, 2 গুণ 2 2 স্কোয়ার অপশান, 100 বার কয়েনটা টস করলেন, 2 টু দি পাওয়ার 100 অপশান। পৃথিবীতে মহাবিশ্বে কোনো দিন আপনি সেই সবকটা অপশান কোনো দিন টেস্ট করতেই পারবেন না। ফলে সমস্ত সামাজিক প্রবলেম যখন আপনি কম্বিনেটোরিয়াল স্পেসে নিয়ে যাচ্ছেন, তখন বুঝে নিতে হবে যে আমরা একেবারেই সীমাবদ্ধ, আমাদের বিজ্ঞান একেবারেই সীমাবদ্ধ। সেখানে আমাদের নির্ভর করতে হবে সেই মানুষগুলোর ওপর যাদের আমরা মনে করছি যে তারা যোগ্য। যোগ্যের হাতে যদি যোগ্য অযোগ্যের বিচার থাকে, এবং আমার ঠিক করা যোগ্য যদি সেই বিচার করেন, তখন আমার মনে হবে। আর অযোগ্যের হাতে যদি বিচার করার ক্ষমতা থাকে, তখন যোগ্য অযোগ্য বার করতে পারবেনই না। তাতে যোগ্যরও সুবিধা হবে না, অযোগ্যেরও সুবিধা হবে না।
সুতরাং আমাদের যেটা মূলত বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা এক্স্যাক্টলি কোন জায়গাটায় যেতে চাইছি, আমরা কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে চাইছি কি না। ফলে আপনারা যারা কাজ করছেন, মনে হয়েছে আমার এতদিন ধরে এই আন্দোলন ফলো করে, আমার এই আন্দোলন নিয়ে অনেক ধরনের রাজনৈতিক প্রশ্নও আছে, কিন্তু সেই প্রশ্নগুলো তো অনেক দীর্ঘ আলোচনার নিরিখে আসবে। আমার একটা দুটো জিনিস আমার মনে হয়েছে যে এই আন্দোলনের মধ্যে থেকে এমন তো হতেই পারে, যেমন আপনারা খুব চটে যাবেন না, মানে আমি একটা রাজনৈতিক ভাবনার কথা বলছি, আমার মনে হয় কেউ চটে যেতে পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য আগেই, ফলে বকাবকি করবেন না। যেমন ধরুন বাম এবং অতি বাম বলে একটা বিষয় আছে, যদি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করি, সিপিআইএম এবং সিপিআইএমএল লিবারেশন। এবার আমরা যখন কোনো একটা রাজনৈতিক ভাবনা দেখি, ধরুন একটা নির্বাচন হচ্ছে, এই সময় একটা জোট হয়েছে দিল্লিতে, সেখানে সিপিআইএম সিপিআইএমএল একসঙ্গে আছেন। এবার সিপিআইএমএল এর নেতা বহুদিন ধরে বলে যাচ্ছেন পশ্চিমবঙ্গে এসে যে না, সিপিআইএম ভালো দল নয়, তৃণমূল কংগ্রেস ভালো দল। এবার একটা আন্দোলন হচ্ছে যেখানে সিপিআইএম আর সিপিআইএমএল ধরা যাক একসঙ্গে আন্দোলন করছেন। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোয় আমাদের মতন যে সাধারণ মানুষ, তারা জিজ্ঞেস করবে বাবা, তা সিপিআইএম সিপিআইএমএলকে সমর্থন করছে, তার মানে কি ঘুরিয়ে তৃণমূলকে সমর্থন করছে? ট্রানজিটিভিটি ম্যাথামেটিক্সে। ফলে এই ধরনের প্রশ্ন, আমরা তো বামপন্থী নই, আমি আগেই বলছি, নিরপেক্ষ জায়গা থেকে দেখতে গেলে মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে। এবং যে রাজনৈতিক জায়গাগুলো, অর্থাৎ আপনারা সকলেই জানেন শহীদ মিনারে একদিকে ভিপি সিংয়ের, একদিকে বাজপেয়ী দাঁড়িয়ে আছেন, একদিকে সিপিআইএমের নেতারা দাঁড়িয়ে আছেন। কেন এখানে এসে সিপিআইএমের সমালোচনা করছি? কারণ যেখানটায় যাচ্ছি সেইখানে সেই মানুষগুলো যে মতে মুঠের ওপর থাকেন, তাদের বিরুদ্ধে কথা বলাটাই নিরপেক্ষতার লক্ষণ। যারা ক্ষমতায় আছেন, এই জায়গাটায় আপনারা এখন ক্ষমতায়, ফলে আপনাদের কাছে আবেদন বারবার থাকবে যে আপনাদের আরও বড় ক্ষমতায় দেখতে চাই, এবং সেই দিন আপনাদের সঙ্গে আমাদের লড়াইটা হবে। কিন্তু আপাতত যে জায়গায় আছে সেইখানে ভারতের গণতন্ত্র এখনও লড়াই করার সুযোগটা দিচ্ছে। নিশ্চয়ই আমরা ছোটোখাটো চুনোপুটি বলে আমাদের বেশি বিরক্ত করে না, আমাদের বিরক্ত করলে জানে যে এরা বিরক্ত করলেই ঘরে ঢুকে যাবে আর বেরোবে না, আমরা তো আর পরঞ্জয়বাবুদের মতো এত লড়াই টড়াই করবো না। ফলে আমরা শুধু অপেক্ষায় আছি আমাদের কখন বকে দেবে কেউ, আমরা তখন আর একটাও কথা বলবো না, আপনাদের একটাও মিটিংয়ে আসবো না, একটুও ভান করার চেষ্টা করবো না যে আমরা নিরপেক্ষ। ধন্যবাদ।